ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। এর আগে আমরা 1 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল পড়েছি, আজকে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল পড়ব। ওকে, তো খুব কঠিন না, জিনিসটা ইজি আছে। তো জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে কিভাবে কাজ করে, ঠিক আছে? স্ট্রাকচারটা ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি আমরা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলের উপরে কাজ করতে পারবো। তো তাহলে দেখো 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এটা কি রকম হয় এবং কিভাবে এর জিনিসপত্র কাজ করবে। চলো, তো প্রথমে আমরা যেটা দেখব যে যখনই কোনো প্রবাবিলিটির ব্যাপার আসবে তখনই একটা স্যাম্পল স্পেস এবং তার করেসপন্ডিং একটা র্যান্ডম ইভেন্ট থাকে, তাই তো? তো আমাদের ধরে নিলাম এস হচ্ছে একটা স্যাম্পল স্পেস। তো একই স্যাম্পল স্পেসের উপরে আমি যতগুলো খুশি র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করতে পারি, তাই না? তো ধরো আমার কাছে দুটো র্যান্ডম ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই। ওকে, যাদের দুটোরই মানে বেস স্যাম্পল স্পেসটা হচ্ছে সেম, এক্স এরও সেম, ওয়াই এরও সেম। তার মানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে এস থেকে আর এ ম্যাপিং। ওকে, এটুকু বুঝে নিতে হবে আমাদের। এক্স আর ওয়াই দুটোই ম্যাপিং ফ্রম এস টু আর। ভালো কথা। তাহলে আমি এক্স কমা ওয়াই অর্ডার পেয়ার হিসাবে যদি দেখি তাহলে এইটাকে আমরা বলবো 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। তাহলে অ্যাকচুয়ালি র্যান্ডম ভেরিয়েবল যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে এস স্যাম্পল স্পেস থেকে আর এর উপরে ম্যাপ। তাহলে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল যেটা হচ্ছে সেটা এস থেকে কোথায় ম্যাপ করছে? এস থেকে আর 2 তে ম্যাপ করছে, তাই না? তাহলে যখন আর এ ম্যাপ হয় তখন এমনি সিম্পল র্যান্ডম ভেরিয়েবল বলি, আর যদি আর 2 তে ম্যাপ হয় তখন তাহলে আমরা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল বলি। এক্ষেত্রে তুমি 3 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলও ডিফাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এটা অর্ডার পেয়ারটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। অনেক সময় যদি আমরা দুটো ইভেন্ট নিয়ে কাজ করি তখন দুটো র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলে সুবিধা হয় আর কি। যাই হোক, এটুকু বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল আর কিছুই নয়, জাস্ট এস থেকে আর 2 তে ম্যাপ। ওকে, এটুকু যখন আমাদের হয়ে গেল, এবার এর ডিস্ট্রিবিউশন ফাংশনও আমরা ডিফাইন করব। তাহলে আমরা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যেরকম ডিস্ট্রিবিউশন ফাংশন পড়েছি এক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন পড়ব। তো সেটাকে আমরা বলছি জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। কি বলছি? জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। ওখানে যেমন ছিল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ, এখানে সেইটারই ভার্সন, সিডিএফ এরই 2 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। জয়েন্ট কথাটা ইউজ করতে হবে। তো তাহলে এই যে ফাংশনটা হচ্ছে এফ আর 2 থেকে আর, ওটা ছিল আর থেকে আর এ, এটা হচ্ছে আর 2 থেকে আর, ডিফাইন্ড বাই এফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স আর ক্যাপিটাল ওয়াই লেস দেন ইকুয়ালস টু স্মল ওয়াই। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিফাইন করছি। এইটা মানে হচ্ছে দেখো, এইটা একটা ইভেন্ট এক্স লেস দেন ইকুয়ালস টু স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই লেস দেন ইকুয়ালস টু স্মল ওয়াই। এদের দুটোর কমা মানে কি? ইন্টারসেকশন। কমা মানে ইন্টারসেকশন বোঝাচ্ছে। ওকে, তো বেসিক্যালি এটা ইন্টারসেকশন। তার মানে আমি যদি ব্যাপারটাকে অনেকটা ছবি আকারে স্যাম্পল স্পেসটাকে যদি আমি R2 ভাবি, তাহলে x লেস দেন ইকুয়ালস টু x, তার মানে এইরকম জায়গায় যদি তোমার x পয়েন্টটা হয় আর y যদি এরকম পয়েন্টটা হয়, এটা যদি y হয়, এটা যদি x হয়, তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা মানে এই স্পেসটা বোঝাচ্ছে, মানে সেটটা বোঝাচ্ছে এইটুকুটা, মানে এই এর থেকে নিচে আর x এর থেকে বাম দিকের, তার মানে এই এরিয়াটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই এরিয়াটার প্রবাবিলিটি আমরা বের করছি। মানে যদি আমরা এসটাকে R2 এর সাবস্পেস হিসেবে ভাবি তাহলে এই জিনিসটা হচ্ছে। ওকে, তো এর প্রবাবিলিটি যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, তো এইটুকু আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো, এবার নেক্সট হচ্ছে যে এর কি কি প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো, প্রথম কথা,
যদি আমরা একটা পয়েন্টকে ফিক্স করি, ধরো y কে যদি ফিক্সড করি, তাহলে এটা শুধুমাত্র x এর রেসপেক্টে, স্মল x এর রেসপেক্টে একটা ফাংশন হবে, তখন সেটা কি হবে, ইনক্রিজিং মানে নন ডিক্রিজিং হবে। যেভাবে আমরা সিঙ্গেল র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যে সিডিএফটা ছিল ওটা নন ডিক্রিজিং ছিল, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু নন ডিক্রিজিং হবে যদি আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে মানে সেপারেটলি ব্যাপারটা ভাবি। ঠিক আছে, মানে একটাকে ফিক্সড করে যদি আরেকটার রেসপেক্টে যদি ভাবি, তাহলে সেটা কি হবে, নন ডিক্রিজিং হবে। ঠিক আছে, সিমিলারলি এক্সটাকে ফিক্সড করলে ওয়াই এর রেসপেক্টে এটা নন ডিক্রিজিং ফাংশন হবে। ওকে, নেক্সট হচ্ছে যে তুমি যদি ধরো এখানে 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা একটা ইভেন্ট বলছে যে এ থেকে যদি এক্স এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু বি হয়, মানে এটার ক্ষেত্রে স্ট্রিক্টলি লেস দ্যান এক্স আর লেস দ্যান ইকুয়ালস টু বি। ঠিক আছে, মানে ওপেন এ ক্লোজড বি, এক্সটা যদি এর মধ্যে থাকে আর ওয়াইটা যদি সি ডি এর মধ্যে যদি থাকে, হ্যাঁ, তাহলে প্রবাবিলিটিটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, এফ অফ বি কমা ডি মাইনাস এফ অফ এ কমা ডি মাইনাস এফ অফ বি কমা সি প্লাস এফ অফ এ কমা সি। এটা কিভাবে আসছে সেটা আমরা ছবি আঁকলে জিনিসটা খুব সহজেই বুঝতে পারবো। তো এক কাজ করা যাক, একটা ছবি আঁকি। ওকে, তো আমরা এখানে একটা ছবি আঁকবো, ছবি আঁকলে খুব সহজে এটা বোঝা যাবে। ওকে, তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে একটা রিয়েল অ্যাক্সিস আর একটা ইমাজিনারি অ্যাক্সিস আমরা যদি এখানে, বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এখানে, ধরো এইটা হচ্ছে তোমার ডি, সরি এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এইদিকে আমি সি ডি ধরো আঁকছি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, মানে ওয়াই এর ভ্যালু সি থেকে ডি এর মধ্যে থাকবে আর এক্স এর ভ্যালু এ থেকে বি এর মধ্যে থাকবে। এবার আমার কি চাইছি, আমি চাইছি যে এর ভ্যালু, এক্স এর ভ্যালু যেন এ থেকে বি এর মধ্যে থাকে আর ওয়াই এর ভ্যালু যেন সি থেকে ডি এর মধ্যে থাকে। ঠিক আছে, তার মানে আমি এই রেক্ট্যাঙ্গেলটার প্রবাবিলিটি চাইছি। তাই এই যেখানে তোমার এই উপরের কর্নার গুলো, মানে এইটা এখানে তোমার এইটা হচ্ছে ক্লোজড, হ্যাঁ, আর এই ডান দিকটাও ক্লোজড আর বাঁ দিকটা ওপেন। ঠিক আছে, এই হচ্ছে এর এই রেক্ট্যাঙ্গেলটার প্রবাবিলিটি আমরা জানতে চাইছি। কিন্তু এই এফ অফ, তোমরা জানো যে এফ অফ এক্স কমা ওয়াই সেটা কি ধরনের প্রবাবিলিটি, সেটা হচ্ছে এই কর্নারের প্রবাবিলিটি, মানে এটা একটা আনবাউন্ডেড রিজিয়নের প্রবাবিলিটি বোঝাচ্ছে। তাহলে আমরা কিভাবে কি করব, তাহলে আমরা যেটা করব, হ্যাঁ, তাহলে দেখো আমি প্রথমে যদি দেখি যে এফ অফ বি কমা ডি যদি করি, তাহলে বি কমা ডি বলতে এটা হচ্ছে বি কমা ডি পয়েন্টটা। ঠিক, তাহলে বি কমা ডি মানে এই পুরো এরিয়ার প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব, মানে পুরো ডান দিকটা। ঠিক আছে, তো আমি যদি এটা একটা লেজার পয়েন্ট দিয়ে দেখা, মানে এই পুরো ডান দিকটা বোঝাবে এফ অফ বি কমা ডি। ওকে, আচ্ছা, তো এক কাজ করা যাক, হাইলাইটার দিয়ে, হ্যাঁ, আচ্ছা বাদ দাও, হ্যাঁ, তো মানে আমি পুরো বাঁ দিকটা প্রবাবিলিটি বোঝাচ্ছে, এটা এফ অফ বি কমা ডি। আচ্ছা, এখান থেকে যদি আমি এ কমা সি বাদ দিয়ে দিই, মানে এই পোর্শনটা যদি আমি মাইনাস করে দিই, মানে এটা তো অলরেডি ছিল, এখানে যদি মাইনাস করা মানে অ্যাকচুয়ালি ওটা অ্যাড হয়ে যাওয়া, তার মানে এফ অফ এ কমা সি, এইটা আমি কি করলাম, এর প্রবাবিলিটিটা মাইনাস করে দিলাম, তার মানে এই জিনিসটা কি হলো, মাইনাস হয়ে গেল। তাহলে থাকলো কি এটা। এবার আর কি করা যেতে পারে, আচ্ছা দাঁড়াও, এটাকে যদি আমি বাদ দিই, ধরো এই পয়েন্টটা যদি আমি নিই, তাহলে এই অংশটা আমি যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই অংশটা, তাহলে এই পুরোটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকবে শুধু এইটুকুটা। তাহলে এইটা আমি যদি বাদ দিয়ে দিই,
তাহলে এইটা মানে হচ্ছে আমার এই পয়েন্টটা তাহলে কত, এই পয়েন্টটা হচ্ছে a, d। তাহলে এখান থেকে যদি আমি f অফ a, d করি, মাইনাস করি, তাহলে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে আমার এইটুকুটা, মানে এইটি থাকবে। আচ্ছা, এবার আমার এইটি এক্সট্রা আছে, এই জিনিসটা এক্সট্রা আছে, তাহলে আমি এক কাজ করছি, এই পয়েন্টটা থেকে এইটি অংশ বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আরো আমি কি করলাম, এই পয়েন্টটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে এদিকে বি আর এদিকে সি, তাহলে এটা হচ্ছে বি কমা সি, তাহলে আমি বি কমা সি বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো এইটিও বাদ হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা, এই অংশটুকুটা ডাবল বিয়োগ হয়ে গেল, এখানেও বিয়োগ হয়ে গেল, এখানেও বিয়োগ হয়ে গেল। তাহলে আমাকে আরেকবার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে আমি a, c অ্যাড করে দিলাম, তাহলে কি হলো, ওটা আবার অ্যাড হয়ে গেল। তাহলে আলটিমেটলি যেটা আমি পড়ে থাকবে সেটা হবে তোমার এই অংশটুকু পড়ে থাকবে। বলো বুঝতে পারলে কিনা, ছবিটা ক্লিয়ার হলো? তাহলে প্রথমে আমরা যেটা করলাম, প্রথমে এই অংশটুকু পুরোটা f অফ b, d মানে পুরোটা, সেখান থেকে আমি এই অংশটুকু বাদ দিলাম, এই অংশটুকু মাইনাস করলাম, তাহলে থাকলো আমার এইটুকুটা। এবার এখান থেকে আমি তারপরে এই নিচের অংশটুকু বাদ দিলাম, তাহলে এই অংশটুকু, মানে আমি যদি এটাকে রেড কালারে দেখাই, তাহলে এই অংশটুকু কিন্তু দুবার বাদ হয়ে গেল, এই অংশটুকু দুবার বাদ হয়ে যাওয়ার জন্য এটা আরেকবার অ্যাড করে দিলাম, তাহলে আমার এইটুকুটা বাকি থাকবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? সবাই কমেন্ট করে বলো ক্লিয়ার হয়েছে কিনা। সেই জন্য এখানে f অফ b, d, f অফ a, d মাইনাস f অফ b, c আর f অফ a প্লাস c অ্যাড হচ্ছে। ওকে, ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এবার যদি তুমি দুটোকে ইনফিনিটি করো, দুটোকে ইনফিনিটি মানে দুটো যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি পুরো এক্সটাও ইনফিনিটি, ওয়াইটাও ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে পুরো আর স্কোয়ারের প্রবাবিলিটি তুমি পাচ্ছ, তাই না? তখন সেটা 1 হয়ে যাবে, অবভিয়াসলি সেটা পুরো স্যাম্পল স্পেসটা দেবে, কারণ স্যাম্পল স্পেসের এক্স ওয়াই এর ভ্যালু কোনো না কোনো রিয়েল নাম্বার হবে, এক্স এর ভ্যালু একটা রিয়েল নাম্বার, ওয়াই এর ভ্যালু একটা রিয়েল নাম্বার। তো এই ইনফিনিটি ইনফিনিটি মানে এক্স আর ওয়াই দুটো ইনফিনিটি, তার মানে অ্যাকচুয়ালি আমি পুরো রিয়েল নাম্বার, পুরো R2 পেয়ে যাচ্ছি। সো এটা হয়ে যাচ্ছে আমার 1, যে কোনো স্যাম্পল স্পেসের পয়েন্টে এই প্রপার্টি স্যাটিসফাই করবে, যার ফলে এটা হয়ে যাচ্ছে 1। তো এটা আমরা অ্যাকচুয়ালি লিমিটিং সেন্সে বুঝবো, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট y টেন্ডস টু ইনফিনিটি, দুটো তুমি সাইমালটেনিয়াসও নিতে পারো, আবার ইটারেটেড লিমিটও নিতে পারো, লিমিটটা আমরা 1ই পাবো। ঠিক আছে, ওকে। এবার দেখো, একটা পয়েন্টকে ফিক্সড রেখে, x কে ফিক্সড রেখে তুমি যদি y টাকে লিমিট নাও মাইনাস y টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তার মানে অ্যাকচুয়ালি y এর পোর্শনটা যদি তুমি দেখো, তুমি যদি ছবিটার দিকে তাকাও, যে তুমি শুধু ওয়াইটাকে যদি ডান দিকে নিয়ে যাও, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এক্সটাকে ফিক্সড রাখছো, তার মানে এক্স হচ্ছে এই দাগটা ফিক্সড রাখছো, এবার ওয়াইটাকে তুমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছ, ওয়াইটা আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছ, তার মানে অ্যাকচুয়ালি তুমি কি হচ্ছে, কোনো পয়েন্টই পাবে না, হ্যাঁ, তার মানে এমটি সেট হয়ে যাবে, সেই জন্য এটা 0 হচ্ছে। একই রকম ভাবে এফ অফ মাইনাস ইনফিনিটি কম ওয়াই, এটাও কিন্তু 0 হচ্ছে। ঠিক আছে, এমন নয় যে দুটোকেই মাইনাস ইনফিনিটিতে যেতে হবে, যে কোনো একটাকে তুমি যদি মাইনাস ইনফিনিটিতে নিয়ে যাও, তার মানে ওয়াই এর কোনো ভ্যালুই তুমি নিতে পারবে না, তো সেটা এমটি সেট হয়ে যাবে, সো 0 প্রবাবিলিটি দেবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পেলাম যে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই, ওয়াই এর ভ্যালু যা খুশি হোক, এটা কি হবে, 0 হবে, এই লিমিটটা কি হবে, 0 হবে। সিমিলারলি তুমি যদি ওয়াইটাকে ফিক্সড রেখে, না এক্সটাকে ফিক্সড রেখে ওয়াই এর লিমিটও যদি মাইনাস ইনফিনিটিতে নিয়ে যাও, সেটা কি হবে, 0 হবে। বোঝা গেছে? তার মানে ইন্ডিভিজুয়ালি অনেকটা সিডিএফ এর মতন বিহেভ করছে। আচ্ছা, এবার সিঙ্গেল ভেরিয়েবলে যেরকম রাইট কন্টিনিউয়াস ছিল, এখানেও তেমনি প্রত্যেকটা
আলাদা আলাদা ভেরিয়েবলে এটা রাইট কন্টিনিউয়াস হবে। তার মানে লিমিট মানে রাইট হ্যান্ড লিমিট অফ x টেন্ডস টু a, রাইট হ্যান্ড লিমিট যদি আমরা বের করি আর সিটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, সেই ভ্যালুটা কি হয়ে যাবে, f অফ ac হয়ে যাবে। সিমিলারলি যদি আমি এটাকে ফিক্সড রেখে c এর ক্ষেত্রে y টেন্ডস টু c রাইট হ্যান্ড লিমিট যদি নিই বা c প্লাস 0 যদি নিই, তাহলেও এটা f অফ c হয়ে যাবে। মানে এটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস ইন ইচ ভেরিয়েবল। সেপারেটলি যদি আমরা দেখি ওরকম হবে। আচ্ছা, ঠিক আগের মতনই আমরা যদি x, b, x ইকুয়ালস টু b আর y ইকুয়ালস টু d একটা পয়েন্ট, পার্টিকুলার একটা পয়েন্টে প্রবাবিলিটি যদি বের করতে চাই, x ইকুয়ালস টু b আর y ইকুয়ালস টু d, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই 2 থেকে এটা ফলো করবে, 2 থেকে আমাদের এটা ফলো করবে কিভাবে? এই যে আমরা জানি যে এইটা যদি আমি এটাকে b এর দিকে টেন্ড করি, লিমিট নিই, আর সিটাকে যদি আমি d এর দিকে লিমিট নিই, তাহলে অ্যাকচুয়ালি এটা কি পড়ে থাকবে, এটা শুধু পড়ে থাকবে b, d। তাহলে সেটাই হচ্ছে যে এই প্রবাবিলিটিটাই আমরা এই ভ্যালুটাই পাবো ইন দ্য লিমিটিং সেন্স। সো এখানে f অফ b, d তো থাকলোই, এখানে লিমিট নেওয়ার কোনো ব্যাপারই থাকছে না। এখানে a, d তে আমি লিমিট নেব অ্যাজ a টেন্ডস টু b নেব, কিন্তু এটা মানে এটা b এর থেকে ছোট থাকবে, সবসময় এটা b এর থেকে ছোটই থাকছে। সো তার মানে আমি লেফট হ্যান্ড সাইড থেকে লিমিটটা নিচ্ছি, যার ফলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে b মাইনাস 0, d হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই ভ্যালুটা b মাইনাস 0, d হয়ে যাচ্ছে, মানে লিমিট নিচ্ছি অ্যাজ a টেন্ডস টু b, কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লিমিটটা নিচ্ছি শুধুমাত্র। সিমিলারলি এইটা সিটাকেও আমরা লিমিট নিচ্ছি অ্যাজ c টেন্ডস টু d, মানে y টেন্ডস টু d বা c টেন্ডস টু d অ্যাকচুয়ালি। সো এটা d মাইনাস 0 হয়ে যাচ্ছে, কারণ এটাও লেফট হ্যান্ড লিমিট নিচ্ছে। এখানে দুটোই যেহেতু লেফট হ্যান্ড লিমিট নিচ্ছে, এখানে b মাইনাস 0, d মাইনাস 0 হয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে এটা একদম 2 থেকে কিন্তু ফলো হচ্ছে। ক্লিয়ার? বলো, বোঝা গেল? তাহলে যদি আমাদেরকে একটা সিডি বা জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রবাবিলিটি কিন্তু বের করতে পারবো। তো এই ভ্যালুটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু মনে রাখতে হবে। কারো কোনো ডাউট আছে? হ্যালো, কারো কোনো ডাউট আছে? 6 নম্বর প্রপার্টিটা আমি তোমাদেরকে বলছি। যেমন ধরো আমরা যদি এর ক্ষেত্রে সিঙ্গেলের ক্ষেত্রে প্রবাবিলিটি x ইকুয়ালস টু b, এটা আমরা কিভাবে বের করতাম? এটা বের করতাম প্রবাবিলিটি অফ x লেস দেন ইকুয়ালস টু b মাইনাস প্রবাবিলিটি x লেস দেন b, এইটাও করতাম, তাই না? আর এইটা হয়ে যাচ্ছিল f অফ b মাইনাস, এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি লিমিট x টেন্ডস টু a টেন্ডস টু b ফ্রম দ্য নেগেটিভ সাইড f অফ a। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা শর্টে লিখি কি? এটাকে আমরা শর্টে লিখি f অফ b মাইনাস 0। বোঝা গেল? তো এই জিনিসটাই করা হচ্ছে। তাহলে আমরা যদি কোন এই পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, হ্যাঁ, এটা এ আর এই দিক থেকে সি নেব, মানে এইটা সি পয়েন্ট নেব আর এই পয়েন্টটা এ নেব। ঠিক আছে? এবার এইটাকে আমি ওপরে তুলবো, এইটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আলটিমেটলি কি হবে? যখন লিমিটিং সেন্সে এটা শুধুমাত্র এই পয়েন্টটা পড়ে থাকবে। সেই জিনিসটা এখানে করা হচ্ছে। বুঝতে পেরেছো? এখানে নিব a টেন্ডস টু b আর c টেন্ডস টু d ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ওকে।
আচ্ছা, এবার আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করব। মার্জিনাল কথার অর্থ হলো যে আমি এক্স বা ওয়াই এর ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা বের করতে চাই জয়েন্ট ডিস্ট্রিবিউশন থেকে। মানে এক্স এর ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এক্স ওয়াই এর ডিস্ট্রিবিউশন দেওয়া আছে জয়েন্ট, সেখান থেকে আমি এক্স এর ডিস্ট্রিবিউশন বের করতে চাই বা ওয়াই এর ডিস্ট্রিবিউশন বের করতে চাই। সেটা কিভাবে বের করবো? সেটা বের করার টেকনিক হচ্ছে খুব সিম্পল, যে এফ এক্স এক্স সেটাকে আমরা লিখছি এফ অফ এক্স। তাহলে এই এক্স দিয়ে আমরা বোঝাচ্ছি যেটা এক্স এর ডিস্ট্রিবিউশন, তো সেইটাকে আমরা লিখছি প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স। আর এইটা মানে হচ্ছে যে তার মানে কি ওয়াইটা যা খুশি হতে পারে। হ্যাঁ, এখানে ওয়াই নেই মানে কি ওয়াই যা খুশি হতে পারে, তার মানে ওয়াই বিলংস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মানে আমরা যদি এই ডিস্ট্রিবিউশন ফাংশনে ওয়াই এর লিমিট যদি আমি ইনফিনিটি নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই তার মানে কি হয়ে যাবে, ক্যাপিটাল ওয়াই লেস দেন ইনফিনিটি হয়ে যাবে, লেস দেন ইকুয়ালস টু ইনফিনিটি। তার মানে অ্যাকচুয়ালি ওয়াইটা সমস্ত ভ্যালু নিতে পারছে, তো তার মানে এই ওয়াই টেন্ডস টু ইনফিনিটি আমরা লিমিট নিয়ে নেব, তাহলে এই জিনিসটা আমরা পাবো। বুঝতে পেরেছো? তাহলে এইটার মানে তাই বোঝাচ্ছে যে ওয়াই ক্যান বি এনিথিং, বোঝাচ্ছে? তাহলে এইটা হচ্ছে লিমিটিং। তাহলে ওয়াই এর উপরে যদি আমরা লিমিট নিই অ্যাজ এ ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমরা পেয়ে যাব এক্স এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন। একই রকম ভাবে যদি আমরা এক্স এর উপরে লিমিট ইনফিনিটি নিই, তাহলে আমরা পেয়ে যাব ওয়াই এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা দেখব যে এফ এর যে লিমিটটা পেলাম, সেই এফ এক্স বা এফ ওয়াই যেটা পেলাম, সেটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে আমরা বুঝবো যে এক্সটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে, সিমিলারলি ওয়াইটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে। তখন আমরা এফ এক্স বা এফ ওয়াই কে ডেরিভেটিভ করে আমরা এফ এক্স বা এফ ওয়াই আলাদা করে বের করতে পারবো, মানে এক্স আর ওয়াই এর তখন পিডিএফ বের করতে পারবো ডেরিভেটিভ করে। ঠিক আছে, আচ্ছা এইটুকু বোঝা গেছে। তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমরা লিমিট নিয়ে বের করতে পারবো। নেক্সট হচ্ছে যে কন্ডিশন ফর ইন্ডিপেন্ডেন্স। তো ইন্ডিপেন্ডেন্সের আমরা কি কি কন্ডিশন এর ক্ষেত্রে পাই, মানে এক্স আর ওয়াই যেহেতু একই স্যাম্পল স্পেসের উপরে আছে, তো আমরা ডিসকাস করতেই পারি যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট কি না। ঠিক আছে, তো এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়, যে এক্স এর আর ওয়াই এর রিলেটেড যে কোনো ইভেন্টগুলো তারা ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন। তো আমরা এক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আমরা পাই যে এফ এক্স ওয়াইটাকে যদি এফ এক্স আর এফ ওয়াই এর ইন্ডিভিজুয়াল মার্জিনাল ডিস্ট্রিবিউশনগুলোর গুণফল আকারে যদি লিখতে পারি, তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। ইনফ্যাক্ট সেটাও তোমার দরকার নেই, আরো একটা জিনিস যে এফ এক্স ওয়াই কে যদি তুমি সেপারেট করতে পারো, এক্স আর ওয়াই এর আলাদা আলাদাভাবে সেপারেট যদি করতে পারো, দ্যাট ইজ এইভাবে যদি তুমি সেপারেট করতে পারো, তাহলে তুমি দেখাতে পারবে যে এই ফাই এক্সটা নাথিং বাট এফ অফ এক্স হবে, আর সাইটা নাথিং বাট এফ অফ ওয়াই হবে। তার মানে তখন কি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত হলো যে ওটাকে সেপারেটলি প্রোডাক্ট আকারে লেখা যাবে এক্স আর ওয়াই এর ফাংশন হিসাবে। বোঝা গেল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত বোঝা গেল। যদি আমরা ফাংশন ক্যাপিটাল এফ এক্স ওয়াইটাকে যদি আমরা দেখতে পাই যে এক্স আর ওয়াই এর ফাংশনের গুণফল আকারে আছে, তাহলে আমরা বুঝে যাব সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আদারওয়াইজ হবে না, জেনারেলি হবে না। ঠিক আছে, তো সেইটা আমরা দেখব। আচ্ছা, এবার হচ্ছে ডিসক্রিট কেসটা নিয়ে আমরা আগে আলোচনা করি, তারপরে আমরা কন্টিনিউয়াস ফাংশনটাকে আলাদা করে দেখব। আচ্ছা দেখো, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিসক্রিটের ক্ষেত্রে আমরা মাস ফাংশন পাই, প্রবাবিলিটি মাস ফাংশন, তো এই ক্ষেত্রেও আমরা মাস ফাংশন পাবো। সো ইন কেস অফ ডিসক্রিট, হ্যাঁ, 2-dimensional random variable we have mass functions। তাহলে এক্ষেত্রে আমরা এফ আই জে বা পি আই জেও এখানে আমি লিখতে পারতাম, পি আই জে বা এফ আই জে আমি লিখছি। ঠিক আছে, সো পি আই জে বা এফ আই জে হচ্ছে প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু এক্স আই আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে। তার মানে এখানে এক্স আই আর ওয়াই জে এই ডিসক্রিট ভ্যালু নেবে, ডিসক্রিট।
ঠিক আছে, এবং FIJ এগুলো প্রত্যেক উপরে যদি তুমি সাম করো, অল পসিবল FIJ এর উপরে তুমি যদি সাম করো, ইউ উইল গেট দ্য সাম 1। ঠিক আছে, এটা একটা দেখো এখানে কাউন্টেবলি ইনফাইনাইট পয়েন্ট থাকতে পারে অথবা ফাইনাইট পয়েন্টও থাকতে পারে। সো এই যে সামটা হবে এটা ইনফাইনাইট সামও হতে পারে আবার ফাইনাইট সামও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ অফ x and y। ওকে, সো এটা একটা ডাবল সাম, আমি ধরেই নিয়েছি যে এটা ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে, সেই হিসাবে এটা ইনফাইনাইট সাম হিসাবে লেখা হয়েছে। বাট এটা মাথায় রাখতে হবে এটা ফাইনাইট পয়েন্টও হতে পারে। সেক্ষেত্রে আমি বাকি পয়েন্টগুলোতে জিরো FIJ এর ভ্যালু জিরো দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো ওটা ম্যাটার করবে না। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমি যদি শুধুমাত্র x এর মাস ফাংশনটা বের করতে চাই, কারণ xটাও এখানে ডিসক্রিট, yটাও ডিসক্রিট, সো x এর মাস ফাংশন আমরা কিভাবে বের করব? x এর মাস ফাংশন যদি বের করতে হয় তাহলে আমাকে y এর যতগুলো ভ্যালু আছে সবগুলোর উপরে সাম নিতে হবে। তো সাম ওভার y নিতে হবে। ওখানে যেমন আমরা কি করছিলাম, সাম ওভার এই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন যখন বের করছিলাম y এর এই x এর, তখন আমরা কি করছিলাম, এটা y এর উপরে লিমিট নিচ্ছিলাম। এখানে আমরা লিমিট না নিয়ে, এটা যেহেতু মাস ফাংশন আমরা y এর উপরে সাম নিয়ে নেব। সো দ্যাট ইজ সাম ওভার j। সো j মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অল পসিবল ভ্যালু, অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে যে অল ভ্যালুজ অফ y, অল ভ্যালুজ অফ y এর উপরে আমরা যদি সাম নিয়ে নিই, আইটাকে ফিক্সড রাখছি। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাবো x ইকুয়ালস টু xi এর প্রবাবিলিটি। বোঝা গেল? মানে y ক্যান বি এনিথিং না, এটার মানেটা বোঝাচ্ছে যে y ক্যান বি এনিথিং। সো y এর অল পসিবল ভ্যালুজ এর উপরে সাম নিতে হবে। সিমিলারলি আমরা fj অফ y বের করতে পারি, সে x এর উপরে যদি সাম নিয়ে নিই, তাহলে সাম ওভার i যদি নিই সেটা আমরা পেয়ে যাব y এর মাস ফাংশন। আচ্ছা এবার আমরা দেখো যে ইন্ডিপেন্ডেন্সটা এক্ষেত্রেও মাস ফাংশন দুটো যদি FIJ টাকে যদি আমরা x এর মাস ফাংশন আর y এর মাস ফাংশনের প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলেও তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। সো বেসিক্যালি তুমি মাস ফাংশন যদি ডিসক্রিট কেস হয় তাহলে মাস ফাংশনের প্রোডাক্ট আকারে লিখেও ওটাকে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারো, বা ডিসক্রিট বা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকেও প্রোডাক্ট আকারে লিখে তুমি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারো। আচ্ছা নেক্সট হচ্ছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। সো কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে বের করব, দেখো যে f i given j, মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু xi given y ইকুয়ালস টু yj। এটা তখনই ডিফাইন করা যাবে যদি y ইকুয়ালস টু yj এর প্রবাবিলিটি পজিটিভ হয়, তাই না? এটা আমরা অলরেডি জানি। তো এটা আমরা যেভাবে প্রবাবিলিটির ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিফাইন করেছিলাম সেটা হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে FIJ, so x equals to xi, y equals to yj divided by probability y equals to yj। ঠিক, তাহলে এটা হয়ে যাচ্ছে FIJ আর ডিভাইডেড বাই f of j y, এটা y এর যেহেতু মাস ফাংশন, তাহলে এইভাবে আমরা fi given j is equals to FIJ divided by f of j। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই তাহলে আমরা এটা মনে রাখবো, f of I given j is equals to f of ij divided by f of j। এটা যেহেতু y এর মাস ফাংশন সেই জন্য আমি y ওখানে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, সরি কি বলে, কন্ডিশনাল মাস ফাংশন অফ দ্য মাস ফাংশন অফ দ্য কন্ডিশনাল র্যান্ডম ভেরিয়েবল, এইভাবে ভাবতে পারো। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, কারণ তোমাকে যদি ওইভাবে প্রবাবিলিটি বের করতে দেয়, কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে দেয়, তাহলে আমরা এইটা ইউজ করব। ঠিক আছে, এবার চলো আমরা কিছু অঙ্ক করে নিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ আমরা থিওরি বললাম, থিওরি নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো? থিওরি নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে জিজ্ঞেস করো। নেই তো? তাহলে এবার আমরা কোশ্চেনটা ডিসকাস করি।
দেখো এখানে কি বলছে যে দুটো ডাইস থ্রো করা হলো, এক্স আর, আচ্ছা এবার এক্সটা কি, এক্সটা বোঝাচ্ছে এক্স ডিনোট দ্য নাম্বার শোন অন দ্য ফার্স্ট ডাই। তাহলে এখানে তোমার দুটো ডাইস আছে, ওকে। আর একটা ধরো অন্য কালারে যদি আমি এখানে লিখি, ধরো দুটো ডাইস আছে, দুটোকে থ্রো করা হলো, তাহলে এক্সটা বোঝাচ্ছে কি, এক্সটা হচ্ছে প্রথম ডাইসে কি পড়েছে, ঠিক আছে, মানে ওপরে কি পড়েছে সেটা বোঝাচ্ছে এক্সটা। আর ওয়াইটা কি বোঝাচ্ছে, ওয়াই ডিনোট দ্য ম্যাক্সিমাম অফ দ্য টু নাম্বার, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হচ্ছে ওয়াই। তাহলে এক্স হচ্ছে ফার্স্ট নাম্বার আর ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম অফ টু নাম্বার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওয়াই সবসময় যে সেকেন্ড নাম্বারটা বোঝাবে সেটা কিন্তু নয়, এটা তোমাকে প্রবলেমে বলে দেবে কি আছে, এক্স আর ওয়াই কি হবে সেটা তোমাকে বলে দেবে, ঠিক আছে। এক্সটা যে প্রথমে ফার্স্ট নাম্বারই হবে সেটাও কিন্তু বলা, মানে ধরে নেওয়া যাবে না, যা খুশি হতে পারে, এক্সও যা খুশি হতে পারে, ওয়াইও যা খুশি হতে পারে, দুটো আবার সেমও হতে পারে, এটা বলে দেবে আর কি, কোশ্চেন টু কোশ্চেন এটা বলা থাকবে। আচ্ছা এবার তাহলে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল। তাহলে ডিস্ট্রিবিউশন মানে কি, এটা যেহেতু ডিসক্রিট ভ্যালু নিতে পারে, এক্স এর ভ্যালু, আচ্ছা এক্স এর ভ্যালু তাহলে 1 থেকে 6 হতে পারে, আর ওয়াই এর ভ্যালু 1 থেকে 6 হতে পারে, কারণ ম্যাক্সিমাম 6 হতেই পারে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটারকে ডিস্ট্রিবিউশন বা অ্যাকচুয়ালি যেহেতু এটা ডিসক্রিট হচ্ছে, তাহলে এর ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়ালি আমাদের মাস ফাংশনটা বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, ওকে। তো এখানে তার মানে দেখতে পাচ্ছ যে টোটাল হচ্ছে 36টা পয়েন্ট, হ্যাঁ, এক্স আর ওয়াই এর, এক্স এর ভ্যালু হতে পারে 1 থেকে 6 এর মধ্যে, ওয়াই এর ভ্যালু 1 থেকে 6 এর মধ্যে, তো টোটাল হচ্ছে তোমার 36টা স্যাম্পল পয়েন্ট তুমি পাবে। এই 36টা পয়েন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি তুমি বের করা মানেই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন বের করা। তাহলে এক্ষেত্রে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা আমরা অ্যাকচুয়ালি একটা টেবিল বানাতে পারি, হ্যাঁ। So we can insert a table 6 by 6, 6 by 6 না, অ্যাকচুয়ালি এক্স এর জন্য একটা লাগবে আর একটা ওয়াই এর জন্য লাগবে, সো আমরা 7 by 7 একটা ডিফাইন করি। দেখো এই কোশ্চেনটা পরীক্ষার জন্য আমি করাচ্ছি না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করাচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি এক্স এর ভ্যালুগুলো নেব, ওপরে রয়ে ধরো এক্স এর ভ্যালুগুলো আমি নেব, আর নিচে আমি ওয়াই এর ভ্যালুগুলো নেব। সো এখানে 1 2 3 4 5 6 হতে পারে, এখানে ওয়াই এর ভ্যালুগুলো হতে পারে 1 2 3 4 5 6। আচ্ছা এবার তুমি বলো যে এইটা 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 এই বক্সটা মানে হচ্ছে, প্রথম বক্সটা হচ্ছে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1, আচ্ছা ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম, দুটোর মধ্যে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমামটা 1 হচ্ছে, আর এক্সটা তুমি প্রথমটাতে তাহলে 1 হয়েছে, এক্স 1 মানে কি প্রথমটাতে 1 বসে পড়েছে, আর দুটোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1, তাহলে সেকেন্ডটাতে কি পড়তে পারে, তাহলে সেকেন্ডটাতে কি পড়তে পারে বলো, তাহলে 1ই পড়বে, তার মানে এর যে প্রবাবিলিটি কত হবে, তাহলে দুটো ডাই, এখানে 1 আর এখানে 1, তাহলে 1 1 পড়ার প্রবাবিলিটি কত,
ফার্স্টেরটা 1 করার প্রবাবিলিটি 1/6 আর সেকেন্ডটাই 1/36 সেকেন্ডটা তো 1/36 তাহলে 1/36 আসবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে 1/36। আচ্ছা, এবার যদি আমরা এই বক্সটাতে চলে আসি, এখানে আছে y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 1, তাহলে কত হবে প্রবাবিলিটি? x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, কত হবে? স্যার 1/36 কে কি বলতে বলো? স্যার বলছি ওয়াইটা তো ম্যাক্সিমাম বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম। ভেবে বলো একটু। স্যার x = 2 হলে y এর মান 1 হলে তো প্রবাবিলিটি 0 হয়ে যাবে। কারেক্ট, ওয়াই তো হচ্ছে দুটোর মধ্যে ম্যাক্সিমাম, একটা অলরেডি 2 হয়ে গেছে, তাহলে ম্যাক্সিমামটা কি কখনো 2 এর কম হতে পারে? হ্যাঁ, কেন ভাবছো না বলো তো? ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? সব 2 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। তার মানে ওয়াইটা যদি 1 হয়, x এর ভ্যালু, ওয়াই যখন 1 তখন x এর ভ্যালু কিন্তু 1 এর বেশি আর হতে পারে না, তার মানে এগুলো সব 0 হয়ে যাবে। বোঝা বোঝা গেল? বলো বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এখানে আসি এই বক্সটাতে। এখানে y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1 আর y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কি হতে পারে এটা? 1/36 1/36, তাই তো? তার মানে দেখো, ওয়াইটা যদি 2 মানে ম্যাক্সিমাম, দুটোর মধ্যে ম্যাক্সিমাম 2 হবে, তো একটা অলরেডি 1 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সেকেন্ডটাতে আমাকে 2 পড়তে হবে, তাই না? তাহলে মানে এটার 1,2 এইরকমই দেখতে হওয়া উচিত। প্রথমটাতে 1 হবে, দ্বিতীয়টাতে 2 হতেই হবে, নাহলে তো ম্যাক্সিমামটা 2 হবে না। তাহলে এটা একটাই পয়েন্ট আমরা পাচ্ছি, স্যাম্পল পয়েন্ট কতটা পাচ্ছি? একটাই পাচ্ছি, তাহলে 1/36 হবে। ঠিক, ওকে। আচ্ছা, এবার এখানে দেখো x2 আর y-ও 2, তাহলে এটা কি হতে পারে? x2 y-ও 2, এটা কত হবে? x2 আর y2 কত হবে? হুম, এটা 1/36 হবে। কেন? এর করসপন্ডিং স্যাম্পল পয়েন্ট কি কি আছে? স্যার x টা 2, y এর ভ্যালু মানে x টা 2, এইটা আমি লিখছি ফার্স্ট আর সেকেন্ড হিসাবে। তো ফার্স্ট, প্রথমটাতে 2 পড়েছে আমি জানি, তো সেকেন্ডটাতে কি পড়তে পারে যাতে ম্যাক্সিমাম 2 হয়? তাহলে এখানে 1ও পড়তে পারে, আবার 2ও পড়তে পারে, তবে তো কি ওয়াইটা ম্যাক্সিমাম 2 হবে, তাই না? তাহলে এখানে দুটো স্যাম্পল পয়েন্ট যেহেতু পাচ্ছি, এখানে প্রবাবিলিটি হয়ে যাবে 2/36। বোঝা গেল?
বোঝা গেল কি গেল না? স্যার ক্লিয়ার। গুড। এইভাবে আমরা প্রবাবিলিটি গুলো বের করতে পারবো। তাহলে এখানে যদি এবার আমি ওয়াইটা 2 আর এক্সটা যদি 3 হয়ে যায়, মানে 2, দেখো এক্সটা আর 3 2 এর থেকে বড় হতে পারে না, ওয়াই যদি 2 হয় মানে ম্যাক্সিমামটা 2, তাহলে এক্সটা 2 এর আর বেশি হতে পারে না, তো এগুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে? সিমিলারলি ওয়াইটা 3 আর এক্সটা ধরো 1, তাহলে এটা একটাই পয়েন্ট থাকবে। এখানে ওয়াইটা 3 আর এক্সটা 2, তাহলে এখানে 2,3 হতে পারে, এখানেও একটাই পয়েন্ট থাকবে, তাই না? আর দুটোই যদি 3-3 হয়, তাহলে এক্স এ যদি 3 বসে যায়, ওয়াইটা এবার ফ্রিডম আছে, একও বসতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, তার মানে এখানে 3 এর 36 চলে আসবে। ঠিক আছে? আর এগুলো সব 0-0 হয়ে যাবে। সিমিলারলি আর এইটা হয়ে যাবে 4/36, এগুলো 0-0 হয়ে যাবে। এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে? এটা এইভাবে হতে থাকবে। আশা করি এই গ্যাপগুলো তোমরা পূরণ করতে পারবে। বোঝা যাচ্ছে তো না? বোঝা যাচ্ছে না? এখানে কি বসবে বলো তো? এই বক্সটাতে কি বসবে? এক্স এর ভ্যালু, এই সরি ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 6, তাহলে এর করেসপন্ডিং স্যাম্পল পয়েন্ট কি কি হতে পারে? বলো, এর করেসপন্ডিং স্যাম্পল পয়েন্ট কি কি হতে পারে? ভেবে বলো, ভেবে। কি বলো? এক্স এর ভ্যালু 6 মানে প্রথমটাতে, সরি এক্স এর ভ্যালু 4 মানে প্রথমটাতে 4 পড়েছে, আর ওয়াই মানে 6, ওয়াই মানে হচ্ছে যে দুটোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, তাহলে প্রথমটাতে যদি 4 পড়ে আর ম্যাক্সিমাম যদি 6 হয়, তাহলে সেকেন্ডটাতে কি পড়া উচিত? 6ই পড়বে। 6ই পড়বে, একটাই অপশন, তাই না? 6 ছাড়া আর কিছু পড়তে পারেই না, তাহলে একটাই অপশন, তাহলে এটা হচ্ছে 4,6, তাহলে একটাই যেহেতু অপশন, 1/36 হচ্ছে প্রবাবিলিটি। তাহলে এরকম তুমি যদি দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 1/36ই আসবে, এটাও 1/36 আসবে, এটাও 1/36 আসবে। এইটা যখন দুটোই সমান হয়ে যাচ্ছে, তখন এখানে ফ্রিডম চলে আসছে, তখন এটা 5/36 হয়ে যাবে। মানে 1 থেকে 5 যা খুশি হতে পারে, কারণ একটা যদি বড়টা ভ্যালু নিয়ে নেই, এক্সটা যদি তোমার 5 হয়ে যায়, তাহলে ওয়াই এবার যা খুশি হতে পারে, মানে ওয়াই মানে না, সেকেন্ড গায়ে যা খুশি আসতে পারে, মানে 1 থেকে 5 অব্দি যা খুশি আসবে, 6 আসবে না। সিমিলারলি এগুলো 1/36 আসবে,
এগুলো 1/36 আসবে, এগুলো 1/36 আসবে, এটাও 1/36 আসবে, এইটা আসবে 6/36। ঠিক আছে, তাহলে এবার দেখো তো সবটাকে যদি আমি যোগ করি এক আসছে কিনা যোগফলটা, কারণ যোগফল সবটা এক আসতেই হবে, নাহলে এটা ভুল হয়ে যাবে। তা দেখো তো যোগ করে এক আসছে কিনা, দেখো এটা 6/36 আসলো, এটাও 6/36, কারণ এখানে একটা কম তো এখানে একটা বেশি, এখানে দুটো কম তো দুটো এখানে যোগ হয়ে গেছে। সো আলটিমেটলি এটা সবগুলো দেখো রো কলাম ওয়াইজ যদি আমি যোগ করি 1/36 সরি 6/36 6/36 মানে 1/6 1/6 1/6 করে হচ্ছে। সো যোগফল কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। তাহলে আমরা ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। এবার বলছে ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স। এবার যদি এখান থেকে তুমি এক্স এর ডিস্ট্রিবিউশন বের করতে চাও, এক্স তো আমি জানি, এক্স এক্স ডিনোটস দ্য নাম্বার শোন অন দ্য ফার্স্ট ডাই, তার মানে আমরা জানি এক্স এর প্রত্যেকটার ক্ষেত্রে 1/6 1/6 1/6 করে হওয়া উচিত। তাহলে এখান থেকে এটা আসছে কিনা তুমি দেখে নাও, ভেরিফাই করে দেখে নাও। তাহলে আমি x ইকুয়ালস টু 1 প্রবাবিলিটি ধরো পেতে চাই, x ইকুয়ালস টু 1 প্রবাবিলিটি x ইকুয়ালস টু 1, তার মানে y এর ভ্যালু x টাকে 1 রেখে y এর ভ্যালু সবগুলোকে যদি আমি যোগ করি, তার মানে x টাকে যদি আমি 1 রাখি আর y এর উপরে যোগ করি, তার মানে এই কলাম সামগুলো, তাই না, y এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 y এর ভ্যালু 3 এগুলো যোগ করে আমি যেটা পাবো, তাহলে দেখতে পাচ্ছি সবগুলোতে 1/36 1/36 করে আছে, তো সবটা 6টা যোগ করলে 6/36 মানে 1/6ই আসছে। দিস ইজ দ্য কলাম সাম, বোঝা গেল? তাহলে এই কলামটা আমি পেয়ে গেলাম x ইকুয়ালস টু 1। সিমিলারলি এই কলামটা যদি আমি যোগ করি x ইকুয়ালস টু 2 পেয়ে যাব, এটাও যোগ করে দেখো 1/36ই আসছে। তাহলে প্রত্যেকটা x এর i এর ভ্যালুর জন্য আমি 1/6 করেই পাচ্ছি। দ্যাট ইজ মানে যেটা হচ্ছে একটা ডাইকে থ্রো করলে যা হয় তাই হচ্ছে। কিন্তু y এর ক্ষেত্রে দেখো y এর ভ্যালু 1 এর জন্য আমি পাচ্ছি 1/36, y এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি 3/36 পাচ্ছি, y এর ভ্যালু 4 যখন হচ্ছে তখন আমি 5/36 পাচ্ছি। এইভাবে আমি রো সাম করে y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন পাচ্ছি। বোঝা গেল? এবার দেখো ফাইন্ড দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এন্ড ওয়াই, ওটা তো হয়ে গেল, ক্লিয়ার। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ y ইকুয়ালস টু 4 given x equals to 2। ঠিক আছে, তাহলে দিস ইজ নাথিং বাট, এটা যদি আমরা আমাদের নোটেশন অনুযায়ী লিখি, তাহলে এখানে j ইকুয়ালস টু আসবে 4, j ইকুয়ালস টু 4 given that i ইকুয়ালস টু 2। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ij, তার মানে 2,4 ডিভাইডেড বাই fx i ইকুয়ালস টু 2, এইভাবে। তাহলে এটা হচ্ছে দেখো 2,4 মানে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 4, তাহলে 2 আর এদিকে 4, তার মানে কত 1/36। তাহলে 1/36 থাকবে উপরে আর নিচে থাকবে কত x এর 2, x এর তো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা জানি 1/36 করে, তাহলে 1/6 করে, তাহলে 1/6, তাহলে এটা হচ্ছে আমার কত 6/36, তার মানে 1/6 আসছে। ঠিক আছে, তাহলে এই প্রবাবিলিটি কত পেলাম 1/6 পেলাম। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে যে আর দ্য র্যান্ডম ভেরিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট বলা যায়? দেখো এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে এই জিনিসটা কি হতো বলো তো, তাহলে y ইকুয়ালস টু 4 এর প্রবাবিলিটি, আর এই মানে দেখো এই গিভেন যেটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ডই করতো না, তাই না? আর y ইকুয়ালস টু 4 তুমি যদি এই সামটা করো, এই সামটা করে কত আসছে 7/36 চলে আসছে, কিন্তু 1/6 আসছে না, সুতরাং ইন্ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নয়, এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে x আর y হেভিলি ডিপেন্ডেন্ট, ডেসক্রিপশন থেকে বোঝা যাচ্ছে। কারণ y এর ভ্যালু যদি তুমি দেওয়া থাকে x এর ভ্যালু কি কি হবে তার মানে পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না, সো x আর y ইজ নট ডিপেন্ডেন্ট। বোঝা গেল পুরো কোশ্চেনটা?
ওকে, এবার চলে আসছি আমরা কন্টিনিউয়াস ক্ষেত্রে। ঠিক আছে, দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কখন কন্টিনিউয়াস বুঝবো, এফএক্স দেখে, এফএক্স ওয়াই দেখে আমরা বুঝবো কন্টিনিউয়াস কিনা। দেখো এফএক্স ওয়াই এর কি কি প্রপার্টি থাকতে হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। দেখো প্রথমত এফএক্স ওয়াইটা কন্টিনিউয়াস হতে হবে, ইন্টিগ্রেবল হতে হবে যে কোনো বাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের মধ্যে। ঠিক আছে, কারণ আলটিমেটলি পুরো জিনিসটাকে যদি আমরা এক্স আর ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি আই উইল গেট 1, সো এটাকে ইন্টিগ্রেবল হতে হবে। এবং সেকেন্ড ডেরিভেটিভ গুলো মানে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ তুমি বের করতে পারবে, সেগুলো কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, সো এতগুলো রেস্ট্রিকশন আমাদের দিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আমরা জয়েন্ট পিডিএফ কিভাবে বের করব, দুটোরই জয়েন্ট পিডিএফ আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ এক্স আর ওয়াই এর রেসপেক্টে যদি আমরা একবার এক্স এর রেসপেক্টে তারপরে যেটা পেলাম সেটাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে এফএক্স ওয়াই স্মল এফএক্স ওয়াই পাবো। এটা করে আমরা এক্স আর ওয়াই রিলেটেড যে কোনো প্রবাবিলিটি বের করতে পারবো। সো এক্ষেত্রে a লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি, এখানে ইনইকুয়ালিটি গুলো তোমার স্ট্রিক্টও হতে পারে আবার মানে ইকুয়ালিটিও হতে পারে, কারণ এখানে ইন্ডিভিজুয়াল পয়েন্টে প্রবাবিলিটি ম্যাটার করবে না যেহেতু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো এই জিনিসটা এক্স এর রেঞ্জ হচ্ছে a টু b, ওয়াই এর রেঞ্জ হচ্ছে c টু d, এই এফএক্স ওয়াই যেটা পেলাম এখান থেকে তার উপরে ইন্টিগ্রেট করে আমরা প্রবাবিলিটি গুলো বের করতে পারবো। ঠিক আছে, আর মার্জিনাল সিডিএফ কিভাবে বের করব, এফএক্স এক্স সেটা তো আমরা জানি যে ওয়াই এর রেসপেক্টে এটাকে এই ওয়াই এর রেসপেক্টে লিমিট নিতে হবে। সো ক্যাপিটাল এফ থেকেই যদি আমরা পেতে চাই তাহলে এই লিমিট নিয়ে পাবো, আর যদি স্মল এফ থেকে পেতে চাই তাহলে ওয়াই এর উপরে ইন্টিগ্রেট করে দেবো। ঠিক আছে, ওয়াই এর উপরে কি করে দেবো, ইন্টিগ্রেট করে দেবো স্মল এফ থেকে যদি পেতে চাই, আর যদি ক্যাপিটাল এফ থেকে পেতে চাই তাহলে ওয়াই এর লিমিট নিয়ে নেবো, ইনফিনিটি লিমিট নিয়ে নেবো। ঠিক আছে, আর যদি আমরা এফএক্সটা পেয়ে যাই ক্যাপিটাল এফএক্স, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা স্মল এফএক্স পেয়ে যাব। ঠিক আছে, সো স্মল এফএক্সটা আমরা এখান থেকে পেয়ে যাব এক্স এর ডেরিভেটিভ করে। সিমিলারলি ওয়াই এর জিনিসগুলো একই রকম ভাবে আমরা পাবো। আর আগের রকমই ইন্ডিপেন্ডেন্স, ক্যাপিটাল এফএক্স ওয়াইটাকেও যদি আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলেও ইন্ডিপেন্ডেন্ট বলবো, আবার স্মল এফএক্স ওয়াইটাকেও যদি আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলেও তারা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, সো সিডিএফ হোক বা তোমার পিডিএফ হোক, যে যখনই আমি প্রোডাক্ট আকারে লিখতে পারবো সেটাই আমার কি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ইফ এন্ড অনলি মানে ফর অল এক্স ওয়াই যদি এটা ইন্ডিপেন্ডেন্ট আমরা দেখাতে পারি প্রোডাক্ট আকারে তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আচ্ছা, আর আর দেখো ডিএক্স যদি খুব ছোট একটা নাম্বার হয়, খুবই ছোট যদি নাম্বার হয়, তাহলে আমরা এক্স থেকে এক্স প্লাস ডিএক্স মানে এক্সটা একটা খুব অল্প জায়গায় সীমাবদ্ধ আছে, আর সিমিলারলি ওয়াইটা ওয়াই থেকে ওয়াই প্লাস ডিওয়াই এর মধ্যে, যদি এক্স আর ডিএক্স আর ডিওয়াই যদি ছোট হয় তাহলে আমরা প্রবাবিলিটিটাকে এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি লিমিটিং সেন্সে কাজ করে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিফারেন্সিয়াল। আচ্ছা, এটা কখন কাজে লাগে এটা অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে যাচ্ছি না যে কি মানে কেন কাজে লাগে, এখানে কিছু অ্যানালিসিস আছে, সেই অ্যানালিসিস গুলো আমরা করছি না কারণ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সেই জায়গাটা অ্যাভয়েড করছি, বাট আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা এখানে ইউজ করছি। দেখো, তো অ্যাকচুয়ালি যদি আমরা ডিসক্রিট কেসে যেভাবে আমরা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বের করেছিলাম, যে না এটা কমা নয়, এটা হচ্ছে হ্যাঁ গিভেন ওয়াই ইকুয়ালস টু ওয়াই। দেখো এখানে প্রবাবিলিটি ওয়াই ইকুয়ালস টু ওয়াই অ্যাকচুয়ালি 0 হয় সবসময়, এটা সবসময় 0 হচ্ছে কারণ কন্টিনিউয়াস কেস। তারপরেও আমরা এইটা ডিফাইন করতে চাইছি, বাট এটা ডিফাইন করা যায়। তখন এটা করা হয় কি যে ওয়াইটাকে ওয়াই আর ডিওয়াই এর মধ্যে রেখে, ওয়াই প্লাস ডিওয়াই এর মধ্যে রেখে তখন লিমিটিং সেন্সে এটাকে ডিফাইন করা যায়। তো যাই হোক,
কারণ এটা যখন তুমি করবে এইভাবে, এটা অ্যাকচুয়ালি 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তুমি যদি ভেবে দেখো, এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। সো 0/0 ফর্ম হলে সবসময় আমরা জানি যে অনেক সময় কি হয়, লিমিট এক্সিস্ট করে। সো লিমিটিং সেন্সে এটা আমরা ডিফাইন করতে পারি। তো এইভাবে আমরা ডিসক্রিট কেসের মতন করে কিন্তু এটা ডিফাইন করতে পারবো না, কারণ এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। সো তখন আমাদের কি করা হয়, তখন অ্যানালিসিস অ্যাপ্লাই করে লিমিট দিয়ে তখন আমরা বের করা হয় এইটা। ঠিক আছে, তখন প্রবাবিলিটি a less than x less than equals to b given y equals to y, সেইটা ডিফাইন করা হয়। দেখো এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেটা কিভাবে করা হচ্ছে, সেইটা হচ্ছে যে ইন্টিগ্রেশন a to b, এটা x এর উপরে ইন্টিগ্রেশন করা হচ্ছে fxy dx, যেখানে x এর লিমিট হচ্ছে a to b, এখানে যেহেতু দেওয়া আছে x a to b, ডিভাইডেড বাই f of fy মানে মার্জিনাল ডেনসিটি অফ y at the point small y। এটা আমরা কিভাবে পাই, মার্জিনাল ডেনসিটি আমরা জানি কিভাবে পাই। মার্জিনাল ডেনসিটি তুমি জানো যে x এর উপরে যদি আমরা পুরো ইন্টিগ্রেশন করি, সো f of y is nothing but integration minus infinity to integration fxy dx, মানে x এর উপরে যদি তুমি পুরোটার উপরে ইন্টিগ্রেশন করো, যেটা পাবে সেটা হচ্ছে তোমার মার্জিনাল ডেনসিটি অফ y। তুমি অলরেডি এটা জানো, এখান থেকে আমরা এই জিনিসটা এই ডেফিনেশনটা আমরা অলরেডি পড়েছি। ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ এটা এখানে বলা নেই, বাট দাঁড়াও, না এটা হচ্ছে তোমার f অফ ক্যাপিটাল Y, তার ডেরিভেটিভ করলে আমরা স্মল f টা পাই। ওকে, তো এটা হচ্ছে ক্যাপিটাল, ওয়েট এ সেকেন্ড, ঠিকই আছে, প্রবাবিলিটি ক্যাপিটাল Y লেস দেন ইকুয়ালস টু y, সো x এর উপরে আমরা ইন্টিগ্রেশন করছি, ঠিকই আছে। এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাই। ওকে, সো আরেকভাবে এটাকে করা, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ y, ইন্ডিপেন্ডেন্ট অফ x, তো এটাকে তুমি এটাকে ডিভাইড করে এইটাকে তুমি একটা নতুন নাম দিতে পারো, fx x given y is equals to fxy by fy। এইটাকে একটা যদি তুমি নাম দাও, তাহলে এইটাকে তুমি এইটার উপরে ইন্টিগ্রেশন আকারে লিখতে পারো। ঠিক আছে, বা তুমি কন্ডিশনাল CDF ডিফাইন করতে পারো এইভাবে, f of capital F x given y is equals to minus infinity to x fx s divided x given y ds। তো এইভাবে তুমি এটা ডিফাইন করতে পারো। ঠিক আছে, মানে এই নোটেশনটা এখানে ইউজ হচ্ছে। সিমিলারলি y এর জন্য আমরা এটা করতে পারি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো তোমাদের হয়তো প্রথমবারে মনে থাকবে না, বাট এগুলো তোমাকে লিখে লিখে না প্র্যাকটিস করতে হবে খাতায়, যাতে ভুলে না যাও। আচ্ছা, তো আমরা কি করব এবার তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ডিসকাস করব। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমরা 6টা 4 5 6 এই 3টা প্রবলেম, আর এদিকে আছে 2টো প্রবলেম, সো টোটাল আমি 5টা প্রবলেম আর ডিসকাস করব, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সো fxy equals to sin x into sin y
দেওয়া আছে, যেখানে এক্স এর রেঞ্জ হচ্ছে 0 to π/2, ওয়াই এর রেঞ্জ হচ্ছে 0 to π/2। সিম্পল এখানে গুণ আকারেই আছে, ঠিক আছে, fxy টা গুণ আকারেই আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বলো, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি কোন জিনিসটা আমাদের মাথায় আসবে সর্বপ্রথমে কোনটা মাথায় আসবে বলো? এক্স আর ওয়াই এর পিডিএফটা যদি গুণ আকারে থাকে, জয়েন্ট পিডিএফটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ইয়েস, এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, ক্লিয়ারলি বলতে পারি। আর কিছু দেখার দরকার নেই, তোমাকে কোনো কিছু বলার দরকার নেই, তোমাকে জাস্ট এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে এখানে বলো যে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, তো তুমি ইজিলি বলে দেবে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ওকে, so that f is a possible two-dimensional probability density function। তো এখানে দেখো এফটা সবসময় নন নেগেটিভ ভ্যালু নিচ্ছে, সাইন এক্স আর সাইন ওয়াই দুটোরই ভ্যালু নন নেগেটিভ হয় ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, সো প্রোডাক্টটাও নন নেগেটিভ হচ্ছে, সো নন নেগেটিভিটি কন্ডিশনটা তো থাকলোই। এবার ইন্টিগ্রেশন করে দুটোর উপরে তুমি যদি ইন্টিগ্রেশন করো, দেখো 1 পাচ্ছ কিনা, সো তোমাকে এখানে ইন্টিগ্রেশন করে চেক করতে হবে যে তুমি নন ইন্টিগ্রেশন করে তুমি যদি এখানে 0 to π/2 sin x dx, আবার 0 to π/2 এখানে ধরো sin y আছে, dy আছে, সো দুটোকে যেহেতু তারা প্রোডাক্ট আকারে আছে, তুমি এটাকে, আর এই রেঞ্জের মধ্যে কোথাও এক্স আর ওয়াই নেই, সো বেসিক্যালি এটা একটা রেক্ট্যাঙ্গেলের উপরে ইন্টিগ্রেশন আছে, তো এটাকে তুমি সেপারেট করে লিখতেই পারো 0 to π/2 sin x dx ইন্টু 0 to π/2 sin y dy। সো দেখো দুটোই হচ্ছে 1 into 1 হচ্ছে, তাই না? 1 into 1 হবে ক্লিয়ারলি, কারণ cos আসবে, cos π/2 0 আসবে, আর cos 0 1 আসবে, সো এটা তোমার প্রবাবিলিটি ডেনসিটি হয়ে যাচ্ছে, ভালো কথা। এবার বলছে মার্জিনাল ডেনসিটি বের করতে হবে, তাহলে মার্জিনাল ডেনসিটি কিভাবে আমরা বের করব? তার মানে ধরো তোমার বের করতে হবে প্রথমে মার্জিনাল ডিস্ট্রিবিউশন, fx x বের করব, সেটা করার জন্য আমাকে কি করতে হবে? 0 to x, তাই তো? না, ওয়েট এ সেকেন্ড, মার্জিনাল তার মানে অ্যাকচুয়ালি কি, এটা প্রবাবিলিটি x less than equals to x, এখানে ইন্টিগ্রেশন করার দরকার নেই, কারণ আমরা সরি এখানে fx দেওয়া আছে, হ্যাঁ, এটাকে তাহলে আমাকে কি করতে হবে বলো? এখান থেকে আমি কি করে বের করব? হ্যাঁ, আমি শুনতে পেলাম না স্যার, বলছি ওয়াই লিমিটটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কারেক্ট, আর x এর লিমিট 0 থেকে π/2 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে x এর লিমিট হচ্ছে 0 to x, ঠিক আছে, আর y এর লিমিট হবে -0 to π/2, ঠিক আছে। এটা হচ্ছে সাইন, আচ্ছা সাইন t নিয়ে নিচ্ছি, আর সাইন y dt dy লিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে x আর y দুটো ডাবল x যেন না চলে আসে, সেই জন্য এখানে t লিখলাম, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? তাহলে এইটা আমরা অলরেডি জানি, যেহেতু t আর y এখানে সেপারেট হয়ে যাবে, কারণ তুমি যদি প্রথমে t এর উপরে প্রথমে যদি y এর উপরে ইন্টিগ্রেশন করো, তাহলে t টা বেরিয়ে যাবে, সো এবং এটা যেহেতু 0 to π/2 আছে, এটা 1ই হয়ে যাবে, কারণ যেহেতু এটা সেপারেবল টাইপের আছে, তো এটা 1 হয়ে যাবে, সো দিস ইজ নাথিং বাট 0 to x sin t dt, এইটুকুই পড়ে থাকবে। আর এটা করলে কত আসছে? মাইনাস cos x 0, সো এটা আসছে তোমার -1 cos x, রাইট? ইয়েস অর নো? 1 cos x,
তাই না বলো? ওকে, তো আমরা জি। এখান থেকে মার্জিনাল ডেন্সিটি পেয়ে যাচ্ছি, এক্স এর আর ওয়াই এর দুটো একই রকম আসবে, 1 - cos টাইপের আসবে, দুটোই আসবে, সেমই আসবে, কারণ তুমি দেখতে পাচ্ছ এটা তোমার সিমেট্রিক আছে, এক্স আর ওয়াই, এক্স কে ওয়াই দিয়ে চেঞ্জ করো তুমি একই পাবে, সো এটা সিমেট্রিক। তাহলে মার্জিনাল ডেন্সিটিটাও অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, প্রোডাক্ট আকারে চলে আসবে। সো এখান থেকে তুমি যদি এফ অফ এক্স ওয়াই বের করতে তোমাকে বলে, সিম্পলি এটা হয়ে যাবে 1 - cos x ইন্টু 1 - cos y হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট দুটোর গুণফল আকারে হয়ে যাবে, কারণ এটা এদের নেচারটাই ওইভাবে আছে যে গুণ আকারে চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করার দরকারই নেই, এমনি তুমি বলতে পারো, ইন্ডিপেন্ডেন্স থেকে বলতে পারো, ঠিক আছে? আর ক্যালকুলেশন করার দরকার হবে না আলাদা করে। ওকে, তাহলে এটা গেল। তাহলে আমরা মার্জিনাল ডেন্সিটিও বের করতে পারলাম, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটাও বের করতে পারলাম, সো এটা সলভ হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা দেখো এফ এক্স ওয়াই ইজ 3x যখন y এর ভ্যালু লেস দেন x লেস দেন 1 হচ্ছে আর বাকি জায়গায় 0 হচ্ছে। এটা কিন্তু মানে এইটার রকম নয় যে একদম সরাসরি গুণফল আকারে লেখা আছে, সেটা নয়, দেখো কন্ডিশন দেওয়া আছে একটা, এই কন্ডিশন অনুযায়ী এটা করা আছে। সো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে না, বুঝতে পেরেছো? কারণ এটা প্রত্যেকটা এক্স ওয়াই এর জন্য কিন্তু এটা গুণফল আকারে নেই, ঠিক আছে? সো এটাকে তুমি সেপারেট করতে পারবে না, এক্স আর ওয়াই এখানে কন্ডিশন হয়ে আছে না, সেই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট হবে না অ্যাকচুয়ালি। তো এই ধরনের কোশ্চেন আমরা দেখেই সরাসরি বলে দিতে পারবো এটা ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে, ঠিক আছে? তোমাকে বেশি কিছু করতেই হবে না, হয়তো তোমাকে এখানে বলবে যে এটা চেক করো ইন্ডিপেন্ডেন্ট কি না, তখন তুমি বলে দিতে পারো। আচ্ছা, ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা আর কি কি করতে পারি, এর উপরে তুমি এটার স্মল এফ দেওয়া আছে, এখান থেকে তুমি ক্যাপিটাল এফ এক্স বের করতে পারো, ঠিক আছে? সেখান থেকে তুমি বলতে পারো যে ইন্ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না, মানে গুণ আকারে করে দেখতে পারো। আচ্ছা, বা আরেকটা জিনিস করা যায় যে আমরা মার্জিনাল ডেন্সিটি দুটো আলাদা আলাদা বের করে নিতে পারি, এবার দেখাবো যে এফ এক্স ওয়াই আর তার মার্জিনাল দুটোর গুণফল হচ্ছে কিনা সেটা দেখাতে পারি। সো ডেন্সিটি দিয়েও আমরা দেখাতে পারি, বা ডিস্ট্রিবিউশন দিয়েও দেখাতে পারি, ঠিক আছে? সো আমি ধরো যেহেতু এখানে ডেন্সিটি দেওয়া আছে অলরেডি, তো আমি মার্জিনাল ডেন্সিটি বের করি, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, আমরা এটা দেখেই বোঝা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হবে না, বাট তোমাকে আমি আরো ধরো ডিটেলসে যদি আমি প্রুফ দেখাতে চাই তাহলে আমরা কি করবো, তো ধরো আমি এফ এক্স এক্স এইটা ধরো বের করতে চাই, তাহলে এইটা বের করার ডেফিনেশন হচ্ছে, এটার ডেফিনেশন হচ্ছে স্যার ওয়াই লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, শুধু ওয়াই এর উপর ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তাহলে এখানে দেখো, এখানে আমার ওয়াই এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এক্স আর ওয়াই দুটো থেকে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? এটুকু তো বোঝাই যাচ্ছে। বা তুমি যদি একটা ছবি আঁকো, এখানে ধরো এটা এক্স করলাম আর এই দিকটা আমি ওয়াই করলাম, আর এক্স ইকুয়ালস টু ওয়াই হচ্ছে এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই, আর এইখানে ধরো এই নিচের অংশটা কি, নিচের অংশ এক্সটা ওয়াই এর থেকে বড়, কারণ এই পয়েন্টে ওয়াই 0, এক্সটা পজিটিভ, সো এক্সটা গ্রেটার দেন ওয়াই হচ্ছে, সো এই অংশটাই তোমাকে কিন্তু ইন্টিগ্রেশনটা করছে, মানে ভ্যালুটা এই অংশের আছে, বাকি জায়গায় কিন্তু 0, এফ এর ভ্যালু কি এই সব জায়গায় 0, আর এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 নিচ্ছে। সো এখানে যদি আমরা
এই অবধি এর এইটুকুর মধ্যেই 3x ভ্যালু নিচ্ছে, বাকি জায়গায় কিন্তু 0 হচ্ছে। সো এটা যদি x পয়েন্ট হয় তাহলে এখানে তোমার 3x ভ্যালু নেবে, বাকি জায়গায় কিন্তু 0, বাকি জায়গায় এগুলো জায়গায় 0 হচ্ছে। সো আমরা y এর রেঞ্জ নিতে পারি 0 টু, তাহলে এখানে 0 টু কত নেব y এর রেঞ্জটা? দেখো এইটা x টা যদি আমি এখানে ফিক্স করি, x নিতে হবে। হ্যাঁ সেটাই আমি বলছি যে y এর ভ্যালু 0 টু x। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা ডেফিনেশন হচ্ছে y এর ভ্যালু 0 টু মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? x টাকে ফিক্স রেখে y এর ভ্যালু 0 মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। কিন্তু দেখো এবার তুমি যদি এই রেঞ্জে যাও মাইনাস ইনফিনিটি, এগুলো তো সব 0 ভ্যালু আছে না, এগুলো তো সব 0 আছে, তাহলে আলটিমেটলি y এর ভ্যালু কোথা থেকে পড়ছে? এই 0 থেকে এই অবধি পড়ছে, এই হাইটটা হচ্ছে x হাইট। সো 0 টু x থাকছে, সারভাইভ করছে। আর তখন fx এর ভ্যালু কত? 3x, এটা পাচ্ছি আমরা dy করছি, কারণ y এর উপরে আমরা ইন্টিগ্রেশনটা করছি। সো তখন এটা কি হয়ে যাচ্ছে? সো এটা 3x টা বেরিয়ে যাচ্ছে, আর এটা থাকছে x মাইনাস, এটা থাকছে তোমার y এর রেঞ্জ হচ্ছে x টু 0, সো এটা হচ্ছে x, সো আলটিমেটলি 3x এর স্কোয়ার পাচ্ছি আমরা, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি পেলাম? fx x এর ভ্যালু 3x স্কোয়ার যদি x এর ভ্যালু 0 টু 1 এর মধ্যে থাকে, আদারওয়াইজ 0, ঠিক আছে? এটা হলো আমার fx এর ভ্যালু। আর f অফ y যদি আমরা বের করি, তাহলে এটা বাই ডেফিনেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx y dx, এখানে তোমাকে x এর উপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। এবার এই ছবি আবার তুমি ধরো আঁকো, ওকে? তাহলে এই রেঞ্জে তোমার, এবার ধরো x y এর ভ্যালু তুমি ফিক্স করেছো এখানে, এই লাইন বরাবর তুমি ধরো ফিক্স করেছো y এর ভ্যালু, তাহলে fx এর ভ্যালু নন জিরো হবে শুধুমাত্র এইটুকুর মধ্যে, বাদ বাকি জায়গায় 0 থাকছে। তো আলটিমেটলি এই জিনিসটা আসবে এখান থেকে এইটুকুটা, তার মানে কত? তো এটাকে y এর x টাকে y এর রেসপেক্টে তোমাকে লিখতে হবে। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসছে? x এর ভ্যালু স্যার y থেকে 1, কারেক্ট, y থেকে 1, হ্যাঁ 3x dx, তাই না? এই জিনিসটাই তো আসছে। তাহলে 3x এর ডেরিভেটিভ করলে কত, ইন্টিগ্রেশন করলে আসছে 3x স্কোয়ার বাই 2, আর রেঞ্জ হচ্ছে 1 টু y, তাহলে আসছে আমার 3/2 মাইনাস 3y স্কোয়ার বাই 2, এটা আসছে। তার মানে এটাকে আমি লিখতে পারছি 3/2 1 মাইনাস y স্কোয়ার, এইটা আসছে f অফ y, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ y, সরি ডেনসিটি ফাংশন অফ y। আর x এর আসলো এটা, তো এই দুটোকে যদি তুমি গুণ করো, গুণ করে কি 3x পাচ্ছ? পাবে না, সুতরাং এরা ইন্ডিপেন্ডেন্ট নয়। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু কমপ্লিকেটেড ভাবে তোমাকে কিন্তু fx yটা দিয়ে দিতে পারে। তখন তোমাকে এই টেকনিকগুলো না জানলে, ইন্টিগ্রেশনের টেকনিকটা তুমি যদি ভালো করে না অ্যাপ্লাই করতে পারো, তুমি কিন্তু এই অঙ্ক করতে পারবে না। বলো বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইভাবে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো এখানে যে তিনটে অঙ্ক তোমরা দেখছো, তিনটে কিন্তু একই টাইপের আছে। তোমাকে জাস্ট ইন্টিগ্রেশনের রেঞ্জটা ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? তো আমি এক কাজ করছি, এই তিনটে তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই তিনটে হোমওয়ার্ক হিসাবে তোমরা একটু করো,
করে আমাকে নেক্সট দিন দেখাও, ঠিক আছে? দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, fxy ইকুয়ালস টু k ইন্টু 3x প্লাস y, যখন x এর ভ্যালু 1 থেকে 3 এর মধ্যে থাকবে আর y এর ভ্যালু 0 টু 2 এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর বাদ বাকি জায়গায় 0 থাকবে। এবার k এর ভ্যালু কি হবে যাতে করে এটা একটা ডেনসিটি ফাংশন হয়, জয়েন্ট ডেনসিটি ফাংশন হয়। সো তার মানে ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে, x এর ভ্যালু 1 থেকে 3, y এর ভ্যালু 0 টু 2, ইন্টিগ্রেশন করে 1 করতে হবে, তাহলে k এর ভ্যালু তুমি পেয়ে যাবে। এবার এখান থেকে তুমি fx বের করো, মার্জিনাল ডেনসিটি বের করো x আর y এর, আর দেখো গুণ করে তুমি এটা পাচ্ছ কিনা। যদি পেয়ে যাও তাহলে ইন্ডিপেন্ডেন্ট, না পেলে ইন্ডিপেন্ডেন্ট হবে না। সো তোমার দেখে কি মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না? স্যার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হয়ে যাবে, কেন হয়ে যাবে? গুণ আকারে আছে, x এর ফাংশন আর y এর ফাংশন, এক্সেল হ্যাঁ আলাদা আলাদা দুটো আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে না, বুঝলে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হবে না। হবে না। আগের ফাংশনটা ভালো করে দেখো, এইটা 3x মনে হতে পারে যে 3x ইন্টু 1 গুণ আকারে আছে, কিন্তু না, এইখানে যে কোনো x এর y এর জন্য এটা স্যাটিসফাই করছে না, কারণ এটা অনেকটা রেস্ট্রিক্টেড জায়গায় আছে। যদি একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে এটা থাকতো তাহলে হতো, কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল জায়গাতে নেই বলে এটা হচ্ছে না, ঠিক আছে? এটাকে ভালো করে চিনতে হবে। তো যাই হোক, এটা ইন্ডিপেন্ডেন্ট হবে না। আচ্ছা, পরেরটা দেখো, দ্য জয়েন্ট ডেনসিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবলস x and y is given by fx y equals to 2, যেখানে 0 to x এটা 1 আর y এর রেঞ্জ বলে দিয়েছে 0 লেস দেন y লেস দেন x। এই যে দেখতে পাচ্ছ এখানে x আর y দুটো মিলিয়ে মানে একসঙ্গে আছে, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না, ঠিক আছে? এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে না। তারপরে দেখো এখানে x এর ফাংশন আর y এর ফাংশন, আর এখানে দেখো 0 লেস দেন x আর y লেস দেন ইনফিনিটি, মানে x টা হচ্ছে সবসময় পজিটিভ থাকবে আর y লেস দেন ইনফিনিটি, মানে y যা খুশি হতে পারে। সো এটা দেখতে পাচ্ছ তোমার ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, যেটা আমার মনে হচ্ছে। এটা তোমাদেরকে একটু চেক করে দেখতে হবে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। যদি এখানে বের করতে বলেনি ইন্ডিপেন্ডেন্ট কিনা, তো তোমরা এটা চেষ্টা দেখতে পারো এটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। ও এখানে সরি, এটা হচ্ছে দুটোই লেস দেন 0 টু ইনফিনিটির মধ্যে থাকছে, 0 xy লেস দেন ইনফিনিটি, মানে দুটোই ইনফিনিটি 0 টু ইনফিনিটিতে হচ্ছে। সো এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা বোধহয় এটা হওয়া উচিত। তোমরা একটু দেখবে, ট্রাই করে দেখবে এটা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এই 3টে অঙ্ক তোমরা একটু ট্রাই করে দেখবে, থিওরিগুলো দেখে নেবে আর এটা ট্রাই করবে অঙ্কগুলো। যদি না পারো আমি নেক্সট দিন অবশ্যই করে দেব, তোমাদেরকে জাস্ট ট্রাই করতে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপে এলপিবি নোটগুলো খুঁজে পাচ্ছি না, অ্যাপটাতে এলপিবি নোটগুলো। এলপিপির নোটগুলো বোধহয় দেওয়া হয়নি, শুধু ভিডিও দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে।